ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই একটি বিষয় বারবার আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেই পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে। এই নির্বাচন নিয়ে অনেক আগের থেকেই পর্যবেক্ষক মহলের এক ধরনের শঙ্কা ছিল যে নির্বাচনকে ম্যানিপুলেট করা হতে পারে কিংবা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ধর্মীয় কার্ড ব্যবহার করা হতে পারে। যা হবার আসলে তাই হয়েছে। আমরা প্রথমে দেখি সেই পশ্চিমবঙ্গে নির্বাচনে তৃণমূলের হারার যে কারণগুলা, এবং তারপরে এটা কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো প্রভাব পড়বে কিনা, এবং সীমান্ত ঘেঁষে বিশেষ করে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় প্রতিদিনই বলা যায় এক এক ধরনের বাক্য বিনিময় হচ্ছে এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একে অন্যকে দোষারোপ করছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশেরই বা করণীয় কি থাকতে পারে। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বেশি প্রচলিত, আর সে কারণে আমি কথা বলতে বসছি, সেটা হচ্ছে যে ভারতের সাথে আঘাত করেই ক্ষমতায় আসা। এই কথাটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যে রাজনীতিবিদরা, বিশেষ করে ডান ঘরানার রাজনীতিবিদ, জামায়াতে ইসলামী সহ আরো কিছু ইসলামী দল এই কথাটা বলে থাকেন। ভারতে এর আগেও ভারতের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলা হয়েছিল, কিন্তু এই সরকার, বিএনপি সরকার কি আদৌ ভারতের সহায়তায় এসেছে কিনা, সেই আলোচনায় যাওয়ার আগে আমরা দেখি খুব সংক্ষেপে তৃণমূল কংগ্রেসের হারার মূল কারণটা ছিল। প্রথমত হচ্ছে এই তৃণমূল কংগ্রেস মূলত 2011 সাল থেকে তারা ওই সময় বাম রাজনৈতিক কমিউনিস্ট পার্টি সিপিআইএম সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে। প্রায় 15 বছর তৃণমূল কংগ্রেস অনেকটা দাপিয়েই শাসন করেছে পশ্চিমবঙ্গে। সেই তৃণমূল তার শাসন ব্যবস্থা চলাকালে তাদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির প্রচণ্ড রকমের অভিযোগ, এমনকি তাদের একজন মন্ত্রীও বেফাঁস মন্তব্য করার কারণে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং তাকে জেলে যেতে হয়েছিল। সেই তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে অনেক হুমকি দামকি দিলেও নির্বাচনের পরে যে ফলাফল, তাতে মনে হচ্ছে সেই পশ্চিমবঙ্গের মানুষ ধর্মীয় মৌলবাদী শক্তি বা বিজেপি ঘরানার রাজনৈতিক দলকেই সমর্থন দিয়েছে। এমনকি তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে, সম্ভবত 206টি আসন পেয়েছে। সেখানে সরকার গঠন করতে প্রয়োজন তাদের 148টি আসনের মাত্র। এই বিজেপির শাসন ব্যবস্থার সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শাসনের সময় যদিও তারা সেকুলারিজমের কথা বলেছে, কিন্তু তারপরেও দুই এক জায়গায় সংখ্যালঘু, পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায় এবং হিন্দু ধর্মের লোয়ার কাস্টের মাতুয়া সম্প্রদায়কে তারা অনেকটা অবহেলার চোখে দেখেছে, কিংবা কিছুটা তাদের যে নাগরিক অধিকার সেটার থেকেও বঞ্চিত করা হয়েছে। যার ফলে এই নির্বাচনে সচরাচর আমরা দেখি যে মুসলিম ভোটাররা, প্রায় 25 থেকে 30% মুসলিম ভোটার আছেন, তারা সাধারণত বিজেপিকে টেকানোর জন্য আইদার তারা কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেসকেই তারা সমর্থন দিয়ে থাকেন, কিন্তু এইবারে নির্বাচনে সেটা হয়নি, যার ফলে ভোটগুলো স্প্লিট হওয়ার কারণেই বিজেপির এই উত্থান হয়েছে। তৃতীয় যে কারণটা, কেন্দ্রীয় সরকারের এক ধরনের বিমাতাসুলভ আচরণের কারণে কলকাতা সহ আসাম সহ এই অঞ্চলে, সীমান্তবর্তী অঞ্চলে নতুন কোনো কলকারখানা স্থাপন না হওয়ার কারণে মানুষের বেকারত্ব বেড়েছে, দারিদ্রতা বেড়েছে, দারিদ্র্যসীমার নিচে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই কেন্দ্রীয় সরকারে, যেহেতু দীর্ঘদিন থেকে বিজেপি সরকার আছে, তারা সহযোগিতা না করার কারণে মানুষ অনেকটা তার উন্নয়ন বঞ্চিত থেকে গিয়েছিল এবং কর্মসংস্থান সৃষ্টি হয়নি। নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বিজেপির হয়ে কাজ করছে, তারা সীমানা পুনর্নির্ধারণ করে। আর সেই সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে তারা যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছে যে মুসলমান অধ্যুষিত যে অঞ্চলগুলো বা নির্বাচনী আসনগুলো আছে সেটাকে ভাগ করে দিয়ে 2 আসনে সেই মুসলমান ভোটারদেরকে ভাগ করে দেওয়া, যাতে করে নির্দিষ্ট কোনো আসনে ওই তৃণমূল কংগ্রেস বা মুসলিম যে প্রার্থী বা আপনার আরও যে মুসলমান কয়েকজন প্রার্থী ছিল, তাদের কয়েকটা দলও ছিল, নওশাদ সিদ্দিকী সহ, তাদের কোনো প্রার্থী যাতে জয়লাভ করতে না পারে, সেজন্য সীমানা পুনর্নির্ধারণ করে ভারতের কেন্দ্রীয় সরকার এখানে এক ধরনের রাজনৈতিক কূটকৌশল চালিয়েছে এবং নির্বাচন কমিশন তাদেরকে সহায়তাও করেছে। তারপরে আসুন সবচেয়ে ভয়ানক যে জিনিসটা, সেটা হচ্ছে তারা অনেক বাঙালিকে বলছে বাংলাদেশ থেকে তারা ওই জায়গায় গিয়ে রিফিউজি হিসাবে আছে। সেইটা করতে গিয়ে ভারতের নাগরিকত্ব আইন অনেক আগের থেকেই তারা পরিকল্পনা করে এটা আসলে বাস্তবায়ন করেছে, যার ফলে প্রায় 1 কোটি ভোটার
ভোটারই হতে পারেনি এক, দ্বিতীয়ত হচ্ছে ভোটার হওয়াও আরও 27 লক্ষ ভোটার বিভিন্ন কারণে ভোট দিতে পারেনি। এই সব নির্বাচনী যে ষড়যন্ত্র বা ম্যানিপুলেশন বা কূটকৌশল, সেই সবগুলোর কাছে হার মেনেছে তৃণমূল কংগ্রেস, এসেছে বিজেপি। যে বিজেপির বিরুদ্ধে নতুন করে বলার প্রয়োজন নেই দর্শক, সারা ভারত জুড়েই সংখ্যালঘু সম্প্রদায়, নিম্নবর্ণের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের উপর মৌলবাদী সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত আছে। সেই বিজেপি এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয়, মানুষ অনেকটা বিব্রত বা অনেকটা বলা যায় নির্যাতিত হয়েছে, যার ফলে তারা এইবার মুখ ফিরিয়ে নিয়েছে। হয়তো তারা ভেবেছে দেখা যাক একবার বিজেপিকে ভোট দিলে কি হয়। কিন্তু সেই বিজেপির নেতা যখন শুভেন্দু অধিকারী একটি এলাকায়, আপনারা দেখেছেন ভিডিওতে, যে একটা উন্নয়ন কাজের জন্য যখন মানুষ বলছে, ওই অঞ্চলটা ছিল মুসলিম অধ্যুষিত, তিনি বলছেন আপনারা ধর্ম পরিবর্তন করুন, তারপরেই আপনাদের উন্নয়ন হবে। এই কথা বলার সাথে সাথে আমি মনে করি তার প্রার্থিতাই সাথে সাথে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বাতিল তো হয়নি, বরং তিনি মৌলবাদী রাজনীতিকে, মৌলবাদী চিন্তাধারাকে উস্কে দিয়ে তিনি নিজেও জয়লাভ করেছেন, এমনকি মমতা ব্যানার্জির সাথেই তিনি জয়লাভ করেছেন। যাই হোক, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটার, আবার মমতা তিনি কি করেছেন, অভিযোগ করেছেন যে তাদেরকে 100 আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি এটাও বলেছেন তিনি তার দল থেকে পদত্যাগ করবেন না, কারণ তিনি বলছেন তাকে হারতে হয়নি, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এই মমতাই অভিযোগ করছেন, তিনি বলছেন আমরা যখন জয়লাভ করেছিলাম তখন আমাদের নির্বাচনের পরপরই, বিজয়ী হওয়ার পর আমি আমার কর্মীদেরকে বলেছিলাম আপনারা রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি গান গেয়ে মানুষকে শুভেচ্ছা জানান। অন্যদিকে আমরা দেখি গতকালকে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর থেকে রাত্রের থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে, বেশ কয়েকজন হত্যারও শিকার হয়েছেন। তার মধ্যে আমি এখন পর্যন্ত দেখেছি যে 2 জন মৃত্যুবরণ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী। একজন হচ্ছেন যাদব বর, 48 বছর বয়সী, এবং আরেকজন হচ্ছেন 45 বছর বয়সী মোহাম্মদ আবির শেখ। এবং শুধু যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরই তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে তা নয়, পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখে দেখে মসজিদে কিংবা হিন্দু সংখ্যালঘু নিম্ন সম্প্রদায়ের, মাতুয়া সম্প্রদায়ের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে বিজেপির মৌলবাদী কর্মীরা, যার ফলে যে ভারত নিজেদেরকে দাবি করে সেকুলারিজম, সেই সেকুলারিজম থেকে শুরু করে মোদী সরকার অনেক আগের থেকেই টার্গেট করে আসছিল যে যাতে করে সীমান্তবর্তী এই 2টি সীমানা, কলকাতা এবং আসামের যে করিমগঞ্জ এরিয়া সহ যে বাংলাদেশ ঘেঁষা যে অঞ্চলগুলো আছে সেখানে তারা যেন দখল করতে চায়। এবং তারা আগেই থেকে তাদের সেই নাগরিকত্ব আইন সংশোধনে যেটা বলছিল যে যারা বাংলাদেশ থেকে গিয়েছে, বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা ভারতে গিয়েছে, বলা হচ্ছে তাদেরকে আবার তারা পুশব্যাক করবে। আর সেই জন্যই বাংলাদেশের কনসার্নটা এই বিজেপি সহ মৌলবাদী শক্তির সীমান্তবর্তী এলাকায় জয়লাভের জন্য। এখন বাংলাদেশে তারা কি করতে পারে? তারা সেই নাগরিকত্ব আইন যেটা করে ভোটার হতে দেয়নি প্রায় 1 কোটি ভোটারকে, এবং 27 লক্ষ মানুষকে ভোটও দিতে দেয়নি বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে, এদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা বাতিল করে দিতে পারে, হসপিটালে গিয়ে যাতে তারা চিকিৎসা না পায়, এবং তাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাপারেও অনেক ধরনের তৃতীয় বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে যা হয় এই ধরনের রেস্ট্রিকশন তারা আরোপ করতে পারে। সর্বোপরি যেটা আমাদের জন্য অ্যালার্মিং, বাংলাদেশের জন্য একদিকে আমাদের যেমন বিগত সরকারের যে শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু তারা কলকাতায় আছেন অবস্থান নিয়ে হয়তোবা, এবং সেই শুভেন্দু অধিকারীর সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে তিনি বলছেন যে শেখ হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং তিনি বলছেন শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, এদেশের জনগণ এবং প্রশাসন তাকে রিসিভ করবে প্রধানমন্ত্রী হিসাবে। তার মানে আরেকটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে যেখানে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করা নিশ্চয়ই আমাদের রাজনীতির জন্য কোনো শুভকর
সংবাদ হতে পারে না। সে কারণেই এই বিজেপির বিজয় বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। নাও তারা কি করতে পারে, হয়তোবা তারা এই পুশ ব্যাক করার নামে নিম্ন বর্ণের হিন্দুদেরকে এবং মুসলিম সম্প্রদায়কে তারা পুশব্যাক করতে পারে বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে, যশোর বা আপনার খুলনার কিংবা সিলেটের করিমগঞ্জ, আসামের এই সকল অঞ্চল দিয়ে বিভিন্ন সময় তারা কি করতে পারে, এদেরকে পুশব্যাক করতে পারে। কিংবা অনেক সময় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কিছু মানুষ প্রবেশ করে আমাদের উপর এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে, আমাদের নাগরিকদেরকে হত্যা করতে পারে। পাশাপাশি সীমান্তে বিএসএফ কর্তৃক তারা যদি আমাদের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের নাগরিকদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যেভাবে হত্যা করেছিল, ঠিক এই পরিস্থিতি আবার সৃষ্টি করে বলার অপেক্ষা রাখে না যে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যে ওভারঅল সম্পর্কের উন্নয়ন হবে না অবনতি হবে, সেটা নির্ভর করবে ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের সরকারের উপর। ইতিমধ্যে আমাদের বিরোধী দল তারা অনেকবার বলেছে যে বিএনপি নাকি ভারতের সাথে আঘাত করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি এদেশে কখনোই, বিদেশে তাদের বন্ধু আছে প্রভু নেই, সেই নীতিতেই তারা রাজনীতিটা বিশ্বাস করে। এবং বিএনপি বাংলাদেশের রাজনীতি একদিকে যেমন আওয়ামী লীগ যখন 2008 সালে ক্ষমতায় আসে, আপনারা জানেন, আওয়ামী লীগ না বললেও ভারতের সেই যে প্রণব মুখার্জি, তিনি তার একটি বইতে বা একটা লেখায় বলে দিলেন যে ভারতই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে। যার ফলে একদিকে ভারতের সাথে আওয়ামী লীগের যেমন প্রীতি আছে, ঠিক তেমনি জামাতে ইসলামের ব্যাপারে অভিযোগ আছে, তাদেরও পাকিস্তান প্রীতি আছে। এবং আমরা সেটা দেখেছি অনেকটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময়। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি হিসাবে বিএনপি এদেশের গণতন্ত্র রক্ষায় একমাত্র শক্তি হিসাবে, এবং জনগণ বিএনপিকেই পছন্দ করেছে রাষ্ট্র ক্ষমতায় আনতে। যার ফলে এখন বাংলাদেশ সরকারের, এই তারেক রহমান সরকারের যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যেন তার পররাষ্ট্রনীতিকে অত্যন্ত সতর্কতার সহিত ভারতের সাথে ডিল করে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমান বলেছেন যে তিস্তা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি দর্শক, এই তিস্তার নিয়ে আরেকটা সমস্যা হতে পারে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমি আজকে দেখলাম, তিনি বলছেন তিস্তার প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ পশ্চিমবঙ্গের সরকার কিংবা ভারতের সরকারের অপেক্ষায় থাকবে না। আমরাও সেটা বিশ্বাস করি। তবে যেহেতু এটা অবশ্যই ভারতের সীমান্তের সাথে ঘেঁষা এবং ভারতের সাথে সীমান্ত আছে, কাজেই এটা দুই দেশের মধ্যে আলোচনা করেই দুই দেশের স্বার্থ যেভাবে রক্ষা হয়, ঠিক একইভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেমন বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে, চুক্তি করা হয়েছে, বাংলাদেশ সরকার যেন সেই দিকে পা না বাড়ায়। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সরকার, তাদের সাথে আমাদের অত্যন্ত সতর্কতার সহিত, দৃঢ়তার সহিত পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। এবং আমাদের বর্ডার গার্ডকে এবং সীমান্তবর্তী আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, তাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে রাষ্ট্রের প্রশ্নে, জনগণের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের পুশ ইন বা পুশ ব্যাক যাতে ভারতের সরকার, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিতে না পারে, সে ব্যাপারে বাংলাদেশকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আজ